উপন্যাস দুই নারী, লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। প্রথমটা দেখে চিনতে পারেনি অতসী, পারার কথাও নয়। 20 বছর আগে যে মুখ একবারই দেখেছিল মাত্র, যে মুখের একটাই শুধু ছবি লুকানো আছে তার কাছে, সেই মুখ চিরকালের মতো হৃদয়ে গেঁথে থাকলেও এ মুখের সঙ্গে সে মুখের মিল পাওয়া কঠিন। হঠাৎ দেখে মনে হয় ভর দুপুরে কোনো গরিব দুঃখী সাহায্যের জন্য এসেছে বুঝি। প্রায় এমন আসে। সেই রকমই জীর্ণশীর্ণ চেহারা, চোখের তলায় ঘন কালো ছাপ, ভাঙা লম্বাটে মুখ, গায়ের চামড়া খসখসে, কণ্ঠার হাড় দুটো বিকট রকম উঁচু হয়ে আছে, মাথা ভরা রুক্ষ চুল এলোমেলো, খয়াটে শুড়ির ঘিরে জড়ানো হলুদ পাড় সাদা শাড়িটার দশাও দিনহীন। বোঝা যায় অবস্থার ফেরেই দরজায় দরজায় ঘুরতে হচ্ছে মহিলাকে। অতসী জিজ্ঞেস করল, কি চাই? ক্লান্ত মুখে শুকনো হাসি ফুটল। আমাকে চিনতে পারছেন? অতসী থতমত খেল সামান্য। না, মানে ঠিক কে বলুন তো? আমি তন্দ্রা। তন্দ্রা ছোট এক ফোঁটা নাম, দুটো মাত্র শব্দ, তবুও এখনো এতদিন পরেও কি তীব্র বিষ তাতে। অতসী নতুন করে সেই বিষ ছোবল খেলো যেন। প্রায় সঙ্গে সঙ্গে ছিটকে সরে গেল কয়েক পা। আশ্চর্য, এতক্ষণ কেন চিনতে পারিনি? সেই তো, হ্যাঁ সেই, ওই তো, সে নীলচে চোখ, নীলচে নয় কটা, ওই তো দিগন্তের আকাশের মতো সে নতমুখী দৃষ্টি, ছলনায় মাখা, ওই তো অতসীর সব অহংকারকে পিষে দেওয়া পাতলা টেপা ঠোঁট, ঠোঁটের কোণে একটা ছোট্ট বাদামি তিল, সবই রয়েছে। অতসীর গলা আপনা আপনি কঠোর হয়ে গেল। তুমি তুমি কি জন্য এসেছো এখানে? তন্দ্রা ঢোক গিলল, শুকনো হাসিটা ঠোঁটে লেগেই আছে। আপনার কাছে একটু দরকারে এসেছিলাম। তোমার সাহস তো কম না? তন্দ্রার গলায় তবুও কাতর অনুনয়। একটু যদি সময় দেন। আমার সময় নেই, তুমি এখন আসতে পারো। অতসী মুখের ওপর দরজাটা বন্ধ করে দিচ্ছিল প্রায়। আচমকা তন্দ্রা ভোল পাল্টেছে। অতসীকে স্তম্ভিত করে দিয়ে আধ বোঝা পাল্লা দুটো চেপে ধরেছে শক্ত হাতে। আমি কিন্তু ফিরে যেতে আসিনি, আপনার সাথে কথা বলতে এসেছি। আমি তোমার সাথে একটাও কথা বলবো না। তাতে লাভ হবে না। তন্দ্রার গলার আওয়াজ অসম্ভব শান্ত। কি অদ্ভুত! আজকে না শুনলে আমি আবার আসবো, বারবার আসবো। সেটা নিশ্চয়ই আপনি চাইবেন না। দরকার হলে আপনার ছেলের কাছেও যেতে পারি আমি। অতসীর এবার বাকরুদ্ধ হওয়ার পালা। তন্দ্রা কি অতসীকে ভয় দেখাতে এসেছে? এতদিনকার গোপন সব কথাগুলো ফাঁস করে দেওয়ার ভয়? কি বা বলতে চায় এখন? এতদিন ছিলই বা কোথায়? অতসীর বুকের ভিতরটা আচমকা হু হু করে উঠল। অনেক কষ্টে সংযত করল নিজেকে। গলার কঠিন ভাবটাকে তবু কাটানো গেল না। তুমি কি ব্ল্যাকমেল করতে এসেছো আমাকে? তন্দ্রার মরিয়া ভাব যেমন দুম করে এসেছিল, তেমনি দুম করে মিলিয়েও গেছে। দরজার পাল্লা ধরে থাকা হাত দুটো ক্রমে শিথিল হয়ে এলো। উত্তেজনায় হাঁপাচ্ছে হাঁপাড়ের মতো। হাঁপাতে হাঁপাতে মাথা নাড়ল দুদিকে। অতসীর চোখ তবু তীক্ষ্ণ। কি চাও? এবারেও দুদিকে মাথা নাড়াচ্ছে তন্দ্রা। দরজা ছেড়ে পাশের দেওয়ালটাতে ঠেস দিয়েছে। ঘামছে অসম্ভব।
শীত চৈত্রের ঝাঝা রোদে বোধ হয় হেঁটেই এসেছে এতটা পথ। সঙ্গে ছাতা টাতাও নেই, ফর্সা মুখখানা টকটকে লাল। একটু বসতে দেবেন, মাথাটা ঘুরছে। কখনো না বলতে গিয়েও অতসী চমকাচ্ছে। তন্দ্রা সত্যি সত্যিই টলছে, গোটা শরীর কাঁপছে মৃদু মৃদু। পড়েই যাবে নাকি? একটা মানুষ, সে যেই হোক না কেন, তারই দরজায় অজ্ঞান হয়ে পড়ে থাকবে আর সে নিশ্চিন্তে ঘরে দরজা বন্ধ করে দেবে? তন্দ্রাকে দেখতে দেখতে মুহূর্তের মধ্যে কথাগুলো ভেবে নিচ্ছিল অতসী। ভাবতে ভাবতেই সিদ্ধান্ত নিয়ে ফেলল। বিরস মুখে দরজা ছেড়ে দাঁড়িয়েছে। এসো, ভেতরে এসে বসো। ঘরে ঢুকতেই তন্দ্রা বসে পড়েছে সামনের সোফাতে। জোরে জোরে শ্বাস নিচ্ছে। হাঁপানি ঝাঁপানি আছে নাকি? অতসী ঘরের কোনায় গিয়ে ফ্যান চালিয়ে দিল। সুইচ বোর্ডের সামনে থেকেই জিজ্ঞেস করলো, জল খাবে? তন্দ্রা খুব আস্তে আস্তে মাথা নাড়ল। বাইরের ঘর থেকে ভেতরে ঢুকে অতসী আবারও দ্রুত চিন্তা করে নিচ্ছিল। একটু পরেই খুকুরা এসে পড়তে পারে। খুকু আর তার শাশুড়ি, ওদের সঙ্গে বিকেলে আজ বাবলার জন্য সম্বন্ধটা পাকা করতে যাওয়ার কথা। এক্ষুনি যদি ওরা এসে পড়ে, তন্দ্রাকে দেখে যদি খুকু জানতে চায় কে মা, কিংবা খুকুর শাশুড়ি, অতসী কি উত্তর দেবে? চিনি না। তার মধ্যে হয়তো তন্দ্রা সবিস্তারে পরিচয় দিয়ে দেবে নিজের। দিতেই পারে। তন্দ্রার মতো মেয়ের পক্ষে কিছুই অসম্ভব নয়। ফ্রিজ থেকে জলের বোতল বার করে অতসী নিজের গলাতেই ঢেলে নিল খানিকটা। এ সময় প্রতিদিন বাড়িঘর যেমন থাকে তেমনি নির্জন। রাত দিনের কাজের মেয়েটা বোধ হয় ছাদের ঘরে ঘুমাতে গেছে। অতসী এখন রোজকার মতো একা। একাই কবেই বা একা ছিল না। স্বামী, সংসার, সন্তান সবকিছু থেকেই তো চিরটা কাল সে একদম একা। স্বামী যখন বেঁচে ছিল তখনও, যখন নেই তখনও। ছেলেমেয়েরা বা কতদিন আর শুধু মায়ের কাছেই থাকে। জলের বোতল হাতে নিয়ে অতসী বাইরের ঘরে ফিরল। লম্বা সোফায় শরীর ছড়িয়ে চোখ বুজে পড়ে আছে তন্দ্রা। রোগা শরীরটা গুটিয়ে কেমন ছোট হয়ে গেছে, এখনো কাঁপছে ধীর ধীর করে। অতসীর নজর পড়ল তন্দ্রার চুলগুলোও সব প্রায় পেকে গেছে। মুখে দাগ পড়েছে বয়সের। ক্ষণিকের জন্য অতসী স্থির। কত বয়স হলো তন্দ্রার? অতসীর থেকে বেশ ছোট, কম করেও 5 বছর তো বটেই। খুব বেশি হলেও তন্দ্রার এখন 44 কি 45। এর মধ্যেই এত বুড়িয়ে গেল কি করে? কিসের অভাব? টাকা পয়সা না সঞ্জয়ের? অতসী বুঝতে পারছিল না বলেই আবারও রাগ বাড়ছিল তার। সঞ্জয়ের অভাবে কেন হবে? সঞ্জয়ের অভাবে যদি কারোর ক্ষয়ে যাওয়ার কথা থাকে সেটা তো অতসীর। অথচ অতসী এই 50 দিব্যে সুস্থ সবল। তাকে দেখে কেউ বলবে না তার মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেরও বিয়ে হব। অতসী টেবিলে জলের বোতলটা রেখে আলতো ধাক্কা দিল তন্দ্রাকে। কি হলো তোমার? তন্দ্রা চোখ খুলল না। দাঁত দিয়ে নিচের ঠোঁট সজোরে চেপে ধরে আছে। শুনছ? জল এনেছি। তন্দ্রা তবুও নিশ্চয়। অতসীর অস্বস্তি বাড়ছিল। হঠাৎ করে এমন আপদ কেন চেপে বসেছে ঘাড়ে? তন্দ্রাকে মোটামুটি ভুলেই গিয়েছিল সে। মোটামুটি কেন, পুরোপুরি। সঞ্জয় যতদিন বেঁচে ছিল সঞ্জয়ের সঙ্গে এই মহিলাও মিশেছিল অতসীর প্রতিটি রক্তবিন্দুর সঙ্গে। প্রতি মুহূর্তে বিপন্ন করে তুলত অতসীর অস্তিত্বকে। কি
তীব্র অপমান আর যন্ত্রণায় যে সে কেটেছে তখনকার দিনগুলো, সংসারের কাটা সর্বক্ষণ বুকে বিঁধে থাকত। এই বুঝি আজও সঞ্জয় ফিরল না রাতে? এই বুঝি ট্যুরে যাওয়ার নাম করে ফুর্তি করতে গেল তন্দ্রাকে নিয়ে? তখনকার প্রতিটা দিনের কথা, প্রতিটি রাতের কথা অমূর্ত রয়ে যাবে অতসীর বুকের গভীরে। শেষের দিকে সঞ্জয় বলতো, এখনো তুমি একটা কথা নিয়ে ঘ্যান ঘ্যান করো কেন বলো তো? তুমি যা চাও আমি তো সব দিচ্ছি তোমাকে, বাড়ি গাড়ি স্বাচ্ছন্দ্য আরাম। এখনো আমায় তুমি একটু শান্তিতে থাকতে দেবে না? অতসী ঝাঁঝিয়ে উঠত, এটাকে তুমি ওই একটা কথা বলছো? চাই না আমার বাড়ি গাড়ি, চাই না আমার সুখ আরাম। আমি আমার সারাটা জীবন, আমার ছেলে মেয়ে সবাইকে ছাড়খাড় করে দিচ্ছ তোমরা, তুমি আর তোমার ওই রাক্ষসী। ওফ! সঞ্জয় চিৎকার করে উঠত, কি চাও তুমি? খুলে বলো তো, তুমি কি চাও? আমি এই বাড়ি ছেড়ে চলে যাই সারা জীবনের মতো? অতসীও চেঁচাতো, তাই যাও, দিনের পর দিন এই মেয়ের সাথে। উফ, আমি আর সহ্য করতে পারছি না। অতসীর হৃৎপিণ্ড ধকধক করে উঠল। তাই কি এত তাড়াতাড়ি চলে গেল সঞ্জয়? মাত্র 50 পা দিতে না দিতে। অফিস থেকেই কর্মচারীরা সঞ্জয়ের ঠান্ডা শরীরটাকে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। নিজের অফিস ঘরে বসে কাজ করতে করতে বুকে ব্যথা বলে অজ্ঞান হয়ে পড়ে যায় সঞ্জয়। সেখানেই সব শেষ। স্বামীর নিথর দেহটার দিকে তাকিয়ে বুক ফেটে কান্না আসতে চাইলেও কিছুতেই কাঁদতে পারেনি অতসী। 15 বছরের জমাট অভিমান তার সমস্ত জাগতিক অনুভূতিগুলোকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিল। বাবলাটা সবে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, এখন খুকু হায়ার সেকেন্ডারি দেবে। বাবলা ঠিকমতো বাবার ব্যবসা দেখতে পারবে কিনা, খুকুটাকে আরও বড় করতে হবে। এইসব ভাবনা চিন্তায় তন্দ্রা কখন ম্লান হয়ে গেছে অতসীর জীবন থেকে। হয়তোবা সঞ্জয়েরও। ভাবতে গিয়ে সঞ্জয়ের মৃত্যুর 5 বছর পর আজ কেন চোখে জল আসছে অতসীর? সঞ্জয়ের জন্য মন কেমন করছে? সঞ্জয় যেমনই হোক, যেভাবেই থাকুক, তবু ছিল তো অতসীর কাছে। কেন এত তাড়াতাড়ি চলে গেল? কে দায়ী তার অকাল মৃত্যুর জন্য? অতসী নাকি ওই মহিলাই? ওর জন্যই তো সঞ্জয়। অতসী আজলা ভরে ঠান্ডা জল ছুঁড়ে নিয়ে মারল তন্দ্রার মুখে চোখে। জলের ছোঁয়া পেয়ে তন্দ্রা নড়ে উঠেছে, চোখ মেলল। ঘোলাটে নীল চোখে অতসীর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ। ধীরে ধীরে চোখে ভাষা আসছে। অতসী জলের বোতল এগিয়ে দিল তার দিকে। মনে মনে বলল, অনেক নাটক হয়েছে, জল খাও, খেয়ে বিদেয়ী হও। তন্দ্রা উঠে বসে পুরো বোতল জল ঢেলে নিল গলায়। আঁচল তুলে ঘাড় গলা মুছল। নিঃশ্বাসের কষ্ট এখনো অল্প অল্প রয়েছে বোঝা যায়। অতসীর এক বিন্দুও মায়া এলো না মনে। তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, শরীর ঠিক হয়েছে? তন্দ্রা যেন বহু কষ্টে বুঝতে পারছে। থেমে থেমে দুর্বল স্বরে বলল, শরীরটা ভালো নেই। কথায় কথায় মাথা ঘোরে, বুক ধকপক। ডাক্তার বলেছে শরীরে নাকি রক্ত নেই, বিশ্রী অ্যানিমিয়া। অতসীর একটু শুনতে ইচ্ছা করছিল না। জলের বোতলটা সামনে থেকে সরিয়ে শোকেসের মাথায় রেখে দিতে দিতে বলল, মিনিট 5 বিশ্রাম তো হয়ে গেল, আবারও দরকার? তন্দ্রার এই চকিত নিঠুরতা থমকেছে। মলিন মুখে তাকিয়ে রয়েছে অতসীর দিকে। কি দেখছো? আপনাকে বোধহয় অসুবিধায় ফেললাম। তা ফেলেছ? অতসী স্পষ্ট উত্তর দিল, এক্ষুনি আমার মেয়ে আর আমার মেয়ের শাশুড়ি এসে পড়বে, তুমি যদি এখন চলে যাও। তন্দ্রা ওঠার নামও করল না। নির্জীব চোখ দুটো তার স্থির হয়ে আছে।
আপনার কাছে বড় বিপদে পড়ে এসেছিলাম, খুব কষ্টের দিন কাটছে। প্রথম বাক্যটা অতসী উচ্চারণ করছিল না একদিন। মান অপমান শিখেই তুলে লজ্জায় মাথা খেয়ে এই মহিলার কাছে বাধ্য হয়েছিল ছুটে যেতে। সেদিনও এইরকম নীলচে চোখ উদাস তন্দ্রার। অতসী বলেছিল, বড় বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি, তুমি একমাত্র পারো সঞ্জয়কে আবার আমাদের কাছে ফিরিয়ে দিতে। কথা দাও, আজ থেকে আর কখনো সম্পর্ক রাখবে না সঞ্জয়ের সঙ্গে। তন্দ্রা কথা দেয়নি, ভাষা ভাষা চোখ দুটো ফিরিয়ে রেখেছিল অন্যদিকে। অতসী তখন মরিয়া, সবকিছু তখন যে ভেসে যেতে বসেছে। সুখ, শান্তি, স্বামী, সংসার, ছেলে মেয়ে, স্বপ্ন, প্রেম, সব সব কিছু। দেখো, তোমার এখনো বয়স আছে, তুমি দেখতেও সুন্দরী, ইচ্ছে করলে এখনো একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নিতে পারো। কেন মিছিমিছি এমন বিবাহিত ছেলের জন্য যে জীবন নষ্ট করছো তুমি? তন্দ্রা কেঁদে ফেলেছিল হু হু করে। সে কি ভয়ঙ্কর বাঁধ ভাঙা কান্না। কাঁদতে কাঁদতে শুধু বলছিল, সে আর হয় না, আর হয় না। কেন হয় না? আমি বলতে পারবো না, আপনি তাকেই জিজ্ঞেস করবেন। অতসী ঘুরে গিয়ে তন্দ্রার মুখোমুখি সোফাটায় বসল। তন্দ্রাও নিজেকে গুছিয়ে নিয়েছে। আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করতে পারবেন না, বিশ্বাস করুন, আমি তাকে অনেকবার বুঝিয়েছি। অতসী খড় চোখে তাকালো। পুরনো কথা থাক, কি বলতে এসেছো তাড়াতাড়ি বলে ফেলো, আমার সময় নেই। তন্দ্রার গলা ডুবে এলো। মেয়েটার বিয়ে ঠিক করেছি। অতসীর মুখ ফসকে বেরিয়ে গেল। কার মেয়ে? তন্দ্রা চোখ সরিয়ে নিল অতসীর চোখ থেকে। আমার মেয়ে। ও, ভালো তো। কত বড় হয়েছে সে? বলতে বলতে অতসী নিজেই মনে মনে হিসাব করে নিচ্ছিল। 15 আর 5 20, না, তার একটু কমই, বছর 19 হয়েছে এখন। তন্দ্রা বলল, ছেলেটা ভালো, একটা প্রাইভেট কোম্পানির জুনিয়র অফিসার। বৈশাখের দিন স্থির হয়েছে। বেশ, অনেক খরচা, কিছুই জোগাড় করতে পারছি না। আপনি যদি... এতক্ষণে তন্দ্রার আসার কারণ জলের মতো পরিষ্কার। অতসী ঝপ করে উঠে দাঁড়ালো। আমি কি করতে পারি? তন্দ্রা উঠতে গিয়েও বসে পড়েছে। জানি আপনি আমাকে খুব নির্লজ্জ ভাবছেন, ভিখারি ভাবছেন। আমার সত্যিই আর কোনো উপায় নেই। কেন? তুমি এখন আর চাকরি করছো না? না, সে তো কবে ছেড়ে দিয়েছিলাম, মেয়ে হওয়ার পরপরই। ওই জোর করে ছাড়িয়ে দিয়েছিল। তাই নাকি নিজেরই তখন সমাজে মুখ দেখাবার উপায় ছিল না? সে আপনি যা খুশি ভাবতে পারেন। তন্দ্রা কপালে হাত রাখল, মুখের ওপর উড়ে আসা চুলগুলো সরাচ্ছে। ও অবশ্য যতদিন বেঁচে ছিল আমার কোনো অভাব রাখেনি। তার মধ্যে তো বেশ ভালোই গুছিয়ে নিয়েছিলে। অতসীর গলায় শ্লেষ ফুটল। তন্দ্রা গায়ে মাখল না ব্যঙ্গটাকে, বিড়বিড় করে বলছে, তা যদি পারতাম। সে চলে যাওয়ার পর কিভাবে যে কেটেছে 5টা বছর, কি করে বড় করেছি মেয়েটাকে। বারবার তন্দ্রার মুখে সঞ্জয়ের সম্পর্কেও সে সর্বনামগুলো সহ্য হচ্ছিল না অতসীর। বিরক্ত মুখে কথা ঘোরাতে চাইল। কত টাকা দরকার? তন্দ্রাও ফিরল কাজের কথায়। হয়তোবা অতসীর প্রশ্নে উৎসাহিত হলো একটু। সে তো অনেক, গয়নাগাটি তো কিছুই নেই। অন্তত 1050 যদি দেন। মুন্নিরও তো তার বাবার সম্পত্তিতে কিছু অধিকার আছে।
তন্দ্রার শেষ কথাটা শেল হয়ে বিঁধেছে বুকে। অতসী টান টান হলো। তুমি কিসের অধিকার ফলাতে এসেছো? কথাটা বলে ফেলে তন্দ্রাও বোধ হয় বুঝেছে বলা ঠিক হয়নি, আবারও বিনীত ভাবটাই এনেছে বলা। না, আমি আপনার কাছেই এসেছি, আমি যদি না দিই। তন্দ্রা চুপ। অতসীর মনে হলো তন্দ্রা নতুন করে শান দিচ্ছে তার অস্ত্রগুলোতে। আজ যদি অতসীর মুখের ওপর না বলে দেয়, কি করতে পারে তন্দ্রা? মামলা করে রক্ষিতার সন্তান সম্পত্তির ভাগ চাইবে, ঢিঢি ফেলে দেবে চারিদিকে। বাবলা খুকু জেনে যাবে তাদের বাবার কীর্তিকলাপের কথা। অতসী ভিতরে ভিতরে শিউরে উঠছিল। গোপন লজ্জা চিরকাল নিজের কাছেই লুকিয়ে রাখার চেষ্টা করেছে সে। 15 বছর ধরে যা কিছু কান্না, যত রাগারাগি, মান, অভিমান, সবই শুধু ছিল সঞ্জয়ের সঙ্গে। বাইরের কেউ যদি কোথার থেকেও জেনে থাকে, তা জেনেছে। অতসী কারোর কাছেই নালিশ নিয়ে ছোটেন, আত্মীয় স্বজনের কাছেও যাননি, বন্ধু বান্ধবদের কাছেও না। বাবলা খুকুটাকে পর্যন্ত জানতে দেননি। ওরা শুধু সর্বসময় বাবা মার ঝগড়াটি দেখেছে, ঝগড়ার কারণগুলো জানেনি। অতসীও কখনো চায়নি বাবলা খুকু কখনো অশ্রদ্ধার চোখে দেখুক তাদের বাবাকে। আর যদি তন্দ্রা অবশ্য সে ধরনের প্রসঙ্গ আনলো, হয়তো দাবি জানানোর মতো তেমন জুত পাচ্ছে না শরীরে। খানিকক্ষণ নীরব থেকে বলল, সেটা আপনার বিবেচনা। বাইরের রাস্তায় একটা গাড়ি এসে থেমেছে। খুকুরা এসে গেল নাকি? অতসী দ্রুত এগিয়ে গেল বাইরের দরজা খোলার দিকে। খুকুদের নয়, অন্য কারোর গাড়ি। কাকে যেন নামিয়ে দিয়ে ফিরে যাচ্ছে। ধুধু রোদ্দুরেও গাড়িটা মিলিয়ে যাওয়ার পরও অতসী তাকিয়ে রইল প্রখর রোদের দিকে। সূর্যের প্রচণ্ড উত্তাপে চৈত্রের দুপুর বড় তপ্ত এখন। এ সময়ে যখন তখন কালবৈশাখী আসে, হঠাৎ হঠাৎ অন্ধকার হয়ে যায় 10 দিক। ঝড় এসে ওলট পালট করে দেয় পৃথিবীটাকে। অতসী অস্থির পায়ে ফিরল তন্দ্রের কাছে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? বলুন। তুমি কি শুধুই আমার বিচার বিবেচনা জানতে এসেছো, নাকি আইনের হুমকি দিতে এসেছো? বেশ কিছুক্ষণ ঠান্ডা ছায়ায় বসে অনেকটা ধাতস্থ হয়েছে তন্দ্রা। অনেকক্ষণ পর হাসলো আলগাভাবে। আলগা কিন্তু ধারালো খুব। চেহারা ভেঙে গেলেও হাসির ভঙ্গিটা তার এখনো আগের মতো। হাসি বা কান্নার চেহারা বোধহয় বদলায় না কখনো। সব বয়সে সর্ব অবস্থায় হাসি কান্নার রূপ একই রকম। তন্দ্রার হাসি মাখা যে ছবিটা অতসীর কাছে এখনো আছে, সেই হাসির সঙ্গে এ হাসির তেমন তফাৎ নেই। ছবিটা আচমকাই একদিন সঞ্জয়ের জামার পকেটে আবিষ্কার করেছিল অতসী। মনে একটু খটকা লাগলেও তখনও সন্দেহকে পাত্তা দেয়নি তেমন ভাবে। 10 বছরের বিবাহিত জীবন একদিনেই ঝড়ের অভাবেই তছনছ হয়ে যাবে সে জানতো না। খুকুটা তখনও স্কুলে যাওয়া শুরুই করেনি। বাবলা 7 কি 8। সঞ্জয় অফিস থেকে ফিরতে সোজা মনেই অতসী তাকে প্রশ্ন করেছিল, এই ছবিটা কার গো? সঙ্গে সঙ্গে সঞ্জয় চমকে উঠেছে। তুমি এই ছবি কোথায় পেলে? সে সেই মুহূর্তেই সঞ্জয়ের মুখ চোখে, সঞ্জয়ের স্বরে এমন কিছু ছিল যাতে অতসীও চমকেছে। চকিতে ছবিটাকে লুকিয়ে ফেলেছে পিছনে। তোমার শার্টের পকেটে ছিল। সঞ্জয়ের ভুরু জোড়া। তুমি আমার জামা প্যান্ট ঘাটো নাকি আজকাল? অতসী হতবাক। ঘাটতে যাব কেন? কাচার জন্য বার করেছিলাম। ছবিটা আমায় দাও। আগে বলো তো কে মেয়েটা? আমাদের অফিসে কাজে ঢুকেছে। তার ছবি তোমার পকেটে এলো কি করে? আমাকে কি তুমি জেরা করছো? না, জানতে চাইছি।
আমিই রেখেছি। সঞ্জয় চিরকালে এমন স্পষ্টবাদী, নিজের গোপন অপরাধগুলোকেও চিরদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে কখনো দ্বিধা করেনি। আজকাল মাঝে মাঝে অতসীর মনে হয় এত সত্যবাদী সঞ্জয় না হলেও পারত। অতসী বহু যন্ত্রণা থেকে মুক্ত থাকতে পারত। তাহলে জীবনে বোধহয় কিছু কিছু নিষ্ঠুর সত্য অজানা রয়ে যাওয়াই ভালো। অতসী সোজাসুজি তাকালো তন্দ্রার দিকে। খুকুরা এসে পড়ার আগে তন্দ্রার সঙ্গে একটা বোঝাপড়া করতে চায়। তুমি কিন্তু আমার প্রশ্নের জবাব দিলে না। তন্দ্রার হাসি মুছল। কি বলুন তো? যা সত্যি তাই বলবে। সত্যিটাকে কি মেনে নিতে পারবেন আপনি? কি বলতে চাও খোলাখুলি বলো। আড়ষ্টভাবে সোফায় হেলান দিল তন্দ্রা। মুখ উঁচু করে কয়েক সেকেন্ড পাখার বাতাস টানল বুকে। যদি বলি আপনার কাছ থেকে আমি দুটোই চাই, বিবেচনা আর আইনের বিচার দুটোই। কি হিসেবে? হিসেব বুঝি না, যা মনে এলো বললাম। হয়তো আপনি যেমন বাবলা খুকুর মা, আমিও তেমনি মুন্নির মা, সেই হিসেবেই। অতসী ধৈর্য হারালো, বেশ জোরেই বলে উঠল, না, বাবলা খুকুর নাম তুমি মুন্নির সঙ্গে উচ্চারণ করবে না। বাবলা খুকু আর মুন্নি এক নয়। তন্দ্রা একটুও উত্তেজিত হলো না। দেখলেন তো, আপনি সত্যিটাকে মেনে নিতে পারলেন না। বলতে বলতে চোখ বুঝেছে। আপন মনে বলে চলেছে, অনেক ঘটনা থাকে যা মানুষ না চাইলেও ঘটে যায়, কিংবা ভুল করেও হয়ে যায় অনেক কিছু। কখনো কখনো পরিস্থিতির ওপর কারোর কোনো হাত থাকে না। বলতে বলতে আবারও গলা নামিয়েছে। একদিন আপনাকে বলেছিলাম আমার উপায় ছিল না। সত্যিই তো উপায় ছিল না। মাটি কি ইচ্ছে করলে তার ফসল উপড়ে ফেলে দিতে পারে? আপনি কি পারতেন? আপনিও তো বাবলা খুকুর মুখের দিকে তাকিয়ে। আমার কথা এখানে আসে না। অতসী তর্ক করে উঠল। আমি সঞ্জয়ের স্ত্রী ছিলাম। আমার একটা সামাজিক পরিচয় ছিল। হ্যাঁ, ওইটুকুনি যে তফাৎ ছিল। আপনার সঙ্গে আমার কথা নয়, কথার ভিতর দিয়ে আস্তে আস্তে যেন ঘোরে ডুবে যাচ্ছে তন্দ্রা। আপনাকে ছেড়ে সে আমার কাছে চলে আসেনি, আপনাকে ছেড়েও সে আমার কাছে ফেরেনি। কেন ফেরেনি কখনো ভেবে দেখেছেন কি? কেন আপনার পাশে শুয়েও সে আমার কথা ভেবেছে? আমাকে ছেড়ে চলে গেছে আপনার বিছানায়। অতসী থমকেছে এতক্ষণে। এ কি হেয়ালি তন্দ্রার? তন্দ্রা থামছে না, যেন নিজের কাছে প্রশ্ন করে নিজেই উত্তর দিয়ে চলেছে। কারণ তার চোখে আমি আপনি সমান ছিলাম। আমি না হয় অন্য কেউ হতে পারত, কিংবা আপনি না হয়ে আর কেউ। একটুখানি সামাজিক চিহ্ন ছাড়া আপনার আমার আলাদা পরিচয় আছে কি? তন্দ্রার কথাগুলো ভেসে যাচ্ছে, ভাসতে ভাসতে ছড়িয়ে গেল গোটা ঘরে। আপনি না হয় অন্য কেউ তো হতে পারত, আমি না হয় আর কেউ। ঠিক ঠিক তো। অতসী নিজেও জানে না কখন অন্যমনস্কভাবে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে সে, কখন সে চলে গেছে জানলার ধারে। অতসী কে ছিল সঞ্জয়ের? তন্দ্রাই বা কে? এক অর্থে দুজনই তো পৃথক পৃথক দুটো পরগাছা মাত্র। সঞ্জয়েরই অর্থে লালিত, সঞ্জয়েরই তৃষ্ণায় জড়িত। অতসী জানলায় দাঁড়িয়ে ফিসফিস করে উঠল, আর বলো না, আর বলো না, এবার থামো। বলতে বলতে মুখ ঘুরিয়েছে। চড়া রোদ্দুর থেকে অন্ধকারে তাকাতেই সব ঝাপসা। অতসী নিজের হাতে সাজানো সংসার, আসবাবপত্র, সব সব কিছু ঝাপসা আধারে শুধু দেখা যাচ্ছে তন্দ্রার মুখ। তন্দ্রার মুখ না, ওটাই অতসীর মুখ। অতসী বুঝতে পারছিল না। পায়ে পায়ে আবারও কখন ফিরে এসেছে তন্দ্রার কাছে।
তন্দ্রার হাতে হাত রেখেছে। আমারও খুব কষ্ট হয় জানো, আমার বড় মাঝে মাঝে কাঁদতে ইচ্ছে করে। আমারও। বলতে বলতে কাঁদছে দুজনে, বুক ভাঙা কান্না। 5 বছর পর এই প্রথম, সঞ্জয়ের মৃত্যুর পর এই প্রথম এইভাবেই দুই নারী অন্দরের ছায়ায় বসে কাঁদছিল সঙ্গোপনে। কখন খুকু আর খুকুর শাশুড়ি এসে দাঁড়িয়ে খোলা জানলায় কেউ খেয়াল করেনি। কখন যে দুপুর গড়িয়ে গেছে তাও খেয়াল করেনি কেউ। বেলার মনে বেলা ফুরিয়ে যাচ্ছিল তাদের।